নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। শুনতে থাকুন হেমেন্দ্র কুমার রায় রচিত জয়ন্ত ও মানিকের প্রথম রহস্য অ্যাডভেঞ্চার, জয়ন্তের কীর্তি। এই এপিসোডে দ্বিতীয় পর্ব। স্বপ্নের অগোচর বিভীষিকা। সুন্দরবাবু হতভম্বের মতো বললেন, কি বললে? হাইড্রোজেন আর্সেনাইড? হ্যাঁ, সে আবার কি? একরকম মারাত্মক বিষাক্ত গ্যাস। সদানন্দবাবুর ঘরে যে কাঁচের টুকরোগুলো পেয়েছি, সেগুলো যে খুব ছোট কাঁচের বাল্বের অংশ, এ কথা আগেই বলেছি। সেই রকম বাল্বের ভিতরে হাইড্রোজেন আর্সেনাইড ভরে কেউ এইমাত্র আমাদেরও ঘরে ফেলে দিয়ে গেছে। সুন্দরবাবু বললেন, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। নভেল পড়ে পড়ে তোমার মাথা একেবারে খারাপ হয়ে গেছে। জয়ন্ত মুখ টিপে হেসে বললে, সুন্দরবাবু, আমার মাথা নিয়ে আপাতত আপনি আর মাথা ঘামাবেন না। ব্যাপারটার গুরুত্ব এখনও আপনি আন্দাজ করতে পারেননি। আমরা যখন সদানন্দবাবুর বাড়ি থেকে আসি, চোরেদের কেউ নিশ্চয়ই আমাদের পিছু নিয়েছিল। হঠাৎ আমি দেখলুম জানলার খড়খড়ি তুলে ঘরের ভিতরে কে কি ছুঁড়ে ফেললে, সঙ্গে সঙ্গে বাল্ব ফাটার শব্দ। তখন সবে আমি পরীক্ষা করে আন্দাজ করেছি সদানন্দবাবু কাল রাতে ঘরে ঢুকে অজ্ঞান হয়ে গিয়েছিলেন কেন। কাজেই চোখের পলক ফেলবার আগেই আসল ব্যাপারটা বুঝতে পেরে আমি আপনাদের নিয়ে ঘর থেকে বেরিয়ে, অর্থাৎ পালিয়ে এলুম। একটু দেরি হলে আর রক্ষে ছিল না। সুন্দরবাবু অবিশ্বাসের স্বরে বললেন, একটু দেরি হলে কি হতো শুনি? হয়তো আমরা প্রাণে বাঁচতুম না। কিন্তু সদানন্দবাবু তো কেবল অজ্ঞান হয়ে গিয়েছিলেন। সদানন্দবাবু ঘরে ঢুকেই খোলা দরজার কাছে অজ্ঞান হয়ে পড়েছিলেন। চোরেরা ঠিক সময়ে বাল্ব ছুঁড়তে পারেনি। বদ্ধ ঘরে হাইড্রোজেন আর্সেনাইড গ্যাস অব্যর্থ। সদানন্দবাবু খোলা দরজার কাছে ছিলেন বলেই গ্যাসটা তাঁকে ভালো করে কাবু করতে পারেনি। মানিক বললে, কিন্তু ঘরের ভেতরে চোরেরা তো ছিল। জয়ন্ত বললে, যেসব চোরের এত বেশি বৈজ্ঞানিক শিক্ষা থাকে, তারা আগে থাকতেই প্রস্তুত হয়ে যায়। নিশ্চয়ই তারা গ্যাস মুখোশ ব্যবহার করেছিল। সুন্দরবাবু কষ্টে সৃষ্টে এতক্ষণে উঠে দাঁড়ালেন। তারপর বিকৃত মুখভঙ্গি করে বললেন, দেখো জয়ন্ত, তোমার রূপ কথা বরং সহ্য করতে পারি, কিন্তু ভবিষ্যতে আমার ভুঁড়ির ওপরে তুমি আজকের মতো এত জোরে ধাক্কা মেরো না। ভুঁড়ির ওপরে ধাক্কা আমি পছন্দ করি না। জয়ন্ত বললে, সুন্দরবাবু, আপনি এখনও আমার কথা রূপ কথা বলে মনে করছেন? বেশ, আসুন আমার সঙ্গে ঘরের ভেতরে। সকলে আবার বৈঠকখানার দিকে অগ্রসর হল। কিন্তু ঘরের দরজার কাছে গিয়েই সুন্দরবাবু হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লেন। সন্দিগ্ধ স্বরে বললেন, জয়ন্ত, যদি তোমার কথাই সত্যি হয়, ঘরের ভেতরে এখনো ওই যে কি বললে সেই গ্যাসটা যদি থাকে। জয়ন্ত সহাস্যে বললে, না, সে গ্যাস এতক্ষণ থাকবার কথা নয়। সুন্দরবাবু মাথা নেড়ে বললেন, না ভায়া, মনে তুমি খটকা লাগিয়ে দিয়েছ। প্রাণ বড় মূল্যবান জিনিস, হে, ঘরের ভেতরে তুমি আগে ঢোকো। জয়ন্ত ও মানিক ঘরের ভিতরে প্রবেশ করল। সুন্দরবাবু দরজার ভিতর দিয়ে আগে ভয়ে ভয়ে মাথাটি গলিয়ে দিলেন, ভয়ে ভয়ে 3-4 বার নিঃশ্বাস টেনে দেখলেন, তারপর অতি সন্তর্পণে পায়ে পায়ে ঘরের ভিতরে গিয়েই ব্যস্তস্বরে বললেন, জানলা খুলে দাও, ঘরের ভেতরে বাইরের হাওয়া আসতে দাও। মানিক জানলাগুলো খুলে দিলে। জয়ন্ত ঘরের মেঝের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললে, দেখুন। সুন্দরবাবু অবাক হয়ে দেখলেন, সদানন্দবাবুর ঘর থেকে জয়ন্ত যেরকম অতি সূক্ষ্ম কাঁচের টুকরো বা গুঁড়ো সংগ্রহ করেছিল, এখানেও ঘরময় তেমনি টুকরো ছড়িয়ে রয়েছে। জয়ন্ত বললে, দেখুন সুন্দরবাবু, আর এক চোরের শাস্তি দেখুন। সুন্দরবাবু ফিরে দেখলেন
চৌকির তলায় একটা বিড়াল 4 পা ছড়িয়ে পড়ে রয়েছে। জয়ন্ত বললে, ও বিড়ালটা নিশ্চয়ই কিছু খাবার লোভে এই ঘরে ঢুকেছিল, তারপর চৌকির তলায় গা ঢাকা দিয়েছিল আমাদের সাড়া পেয়ে। হাইড্রোজেন আর্সেনাইডের মহিমায় এখন ওর অবস্থা কি হয়েছে দেখুন। সুন্দরবাবু কপালে 2 চোখ তুলে আড়ষ্টভাবে বললেন, ও কি একেবারে মরে গিয়েছে? একেবারে। ঘরের ভেতরে থাকলে আমাদেরও ওই অবস্থা হতো। সুন্দরবাবু খানিকক্ষণ স্তম্ভিত ও স্তব্ধ হয়ে রইলেন এবং তারপর অভিভূত স্বরে বললেন, হুম, জয়ন্ত, আজ তুমি আমার প্রাণ রক্ষা করলে। এখন আমার মনে হচ্ছে তুমি সব সময় এরূপ কথা বলো না। জয়ন্ত আহত স্বরে বললে, সুন্দরবাবু, রূপকথা বলবার বা শোনবার বয়স আমাদের কারোরই নেই। আমি যে রূপকথা বলি না, এর প্রমাণ আগেই আপনি পেয়েছেন। সেই শ্যামপুকুরের চুরির ব্যাপারটা নিশ্চয়ই আপনি ভুলে যাননি। সুন্দরবাবু বললেন, না না, ভুলিনি। সেই ব্যাপারে তুমি যথার্থই বাহাদুরি দেখিয়েছিলে বটে। বর্ষার রাত্রে চোর চুরি করে পালিয়েছিল। বাগানের ভিজে মাটির একটা জায়গা দেখে তুমি বললে, চোর এইখানে, পা হড়কে মুখ থুবড়ে পড়ে গিয়েছে। আমরা তোমার কথা গ্রাহ্য করলুম না, কিন্তু তুমি সেইখান থেকে চোরের 2টো হাতের আর মুখের খানিকটার এমন সুন্দর প্লাস্টারের ছাঁচ তুললে যে আমরা অবাক হয়ে গেলুম। পরে তোমার সেই ছাঁচের সাহায্যেই চোর ধরা পড়ে শাস্তি পায়। তোমার সে কেরামতির কথা কখনো আমি ভুলব না। জয়ন্ত বললে, ভবিষ্যতেও আমার কথায় নির্ভর করলে আপনার ক্ষতি হবে না। সুন্দরবাবু বললেন, কিন্তু ভায়া, আজ যে বড় ভয়ানক কথা শোনা গেল। ইউরোপে, আমেরিকায় বৈজ্ঞানিক চোর আছে বলে শুনেছি, কিন্তু বাংলাদেশেও যে তারা দেখা দিতে পারে, এটা তো কখনো কল্পনাও করিনি। আর এরা কেবল চোর নয়, দরকার হলে এরা মানুষ খুন করতেও ভয় পায় না। জয়ন্ত বললে, সুন্দরবাবু, আমার বিশ্বাস কলকাতায় ভীষণ একটা দল গড়ে উঠেছে। সে দলের লোকেরা চুরি, ডাকাতি, রাহাজানি বা খুন জখম করতে সর্বদাই প্রস্তুত। এদের যে দলপতি, সে হচ্ছে একজন শিক্ষিত লোক। মুকুন্দ নন্দীর গদিতে আর সদানন্দবাবুর বাড়িতে যে চুরি হয়েছে, তা একই দলের কীর্তি। সুন্দরবাবু চমকে উঠে বললেন, তোমার এমন আশ্চর্য বিশ্বাসের কারণ কি জয়ন্ত? জয়ন্ত বললে, কারণ নিশ্চয়ই আছে, কিন্তু আপাতত আপনাকে একটি কাজ করতে হবে। সদানন্দবাবুর ঘরে যে কাঁচের গেলাস পাওয়া গেছে, তার উপরে কার আঙুলের ছাপ আছে সেটা আপনি আবিষ্কার করবার চেষ্টা করুন। সেটা যদি কোনো পুরাতন পাপীর হাতের ছাপ হয়, তাহলে আমাদের অনেক পরিশ্রম বেঁচে যাবে। যদিও ম্যাগনিফাইং গ্লাস দিয়ে একটা বিষয় আমি এর মধ্যেই আবিষ্কার করে ফেলেছি। মানিক কৌতূহলী স্বরে জিজ্ঞাসা করলে, তুমি কি আবিষ্কার করেছ? জয়ন্ত বললে, লোকে সাধারণত গেলাস ধরে ডান হাতে, কিন্তু এ গেলাসের ওপর ছাপ আছে বাঁ হাতের আঙুলের। মানিক চকিত স্বরে বললে, বাঁ হাতের আঙুলের? যে আমাদের চিঠি লিখে শাসিয়েছিল, সেও চিঠি লিখেছিল বাঁ হাতে। জয়ন্ত বললে, তার কারণও পরে আমরা জানতে পেরেছি। তার ডান হাতের বুড়ো আঙুল নেই। এখন এটাও আমাদের জানা দরকার, এই গেলাসটা যে ব্যবহার করেছে, তারও ডান হাতের বুড়ো আঙুল আছে কি না। অবশ্য আমার এই সন্দেহ অমূলক হতেও পারে, কারণ সময় সময় আমরা সকলেই ডান হাত থাকতেও বাঁ হাতে গেলাস ধরে থাকি। সুন্দরবাবু এতক্ষণ ভ্যাবাচাকা খেয়ে 2 চোখ অত্যন্ত বিস্ফারিত করে জয়ন্ত ও মানিকের কথাবার্তা শুনছিলেন। এখন বললেন, হুম, তোমরা আবার হেঁয়ালিতে কথা কইতে শুরু করলে কেন? ডান হাত, বাঁ হাত, এসবের অর্থ কি? জয়ন্ত হঠাৎ উঠে দাঁড়িয়ে 2 হাত ছড়িয়ে হাই তুলে বললে, বড্ড পরিশ্রম হয়েছে সুন্দরবাবু, আজ আর কোনো কথা নয়। এখন আমি ওপরে গিয়ে একটু বিশ্রাম করব, অর্থাৎ বাঁশি বাজাবো। সুন্দরবাবু ভুরু কুঁচকে বললেন, বিশ্রাম করবে অর্থাৎ বাঁশি বাজাবে? আগে হ্যাঁ, বাঁশি বাজিয়েই আমি বিশ্রাম করি, আর মানিক বিশ্রাম করে আমার বাঁশি বাজানো শুনতে শুনতে। এটা আমাদের অনেক দিনের অভ্যাস, না মানিক? মানিক হাসতে হাসতে ঘাড় নেড়ে সায় দিলে। সুন্দরবাবু বললেন, হুম, তোমরা রাগ করো না, কিন্তু মাঝে মাঝে
তোমাদের দুজনেরই মাথা দস্তুর মতো খারাপ হয়ে যায়, বলেই তিনি প্রস্থান করলেন। 2 দিন পরে এক সন্ধ্যাবেলা জয়ন্ত ও মানিক চা পান শেষ করে বসে বসে পরামর্শ করছিল আজ রাত্রে বায়োস্কোপ দেখতে গেলে কেমন হয়। এমন সময় নিচের তলা থেকে সুন্দরবাবুর হাঁক ডাক শোনা গেল। মানিক হতাশভাবে ইজি চেয়ারের উপরে আড় হয়ে পড়ে বললে, ব্যাস, বিদায় গ্রেটা গার্বোর মায়ালীলা। ওই শোনো, তোমার সুন্দরবাবু এলেন মুরব্বি আনার ঠেলায় প্রাণ ওষ্ঠাগত করতে। জয়ন্ত চেঁচিয়ে বললে, আসুন সুন্দরবাবু, ওপরে উঠে আসুন। সুন্দরবাবু ঘরের ভিতর ঢুকেই উত্তেজিত স্বরে বললেন, জয়ন্ত, জয়ন্ত, তুমি কি মন্তর টন্তর কিছু জানো? জয়ন্ত বললে, কেন বলুন দেখি। সুন্দরবাবু বললেন, তাহলে সেই মন্ত্রটা আমাকে শিখিয়ে দাও। গিলাসে যার হাতের ছাপ আছে, সত্যিই তার ডান হাতের বুড়ো আঙুল নেই, কিন্তু পুলিশের কাছে তার বাঁ হাতের ছাপ আছে। জয়ন্ত 2 টিপ নস্য নিয়ে বললে, তাহলে সে পুরনো পাপী? হ্যাঁ, সে ভয়ানক লোক। তার নাম বলরাম চৌধুরী। 25 বছর আগে সে একটা খুনের মামলার আসামি হয়, কিন্তু বিচারে প্রমাণ অভাবে খালাস পায়। 20 বছর আগে একটা ডাকাতির মামলায়ও সে আসামি হয়েছিল, কিন্তু সেবারও সে শাস্তি পায়নি। 19 বছর আগে বড়বাজারে রাহাজানি করে সে ধরা পড়ে। এবার সে আইনকে ফাঁকি দিতে পারেনি, বিচারে তার 3 বছর জেল হয়। জেলে থাকতে থাকতেই এক হাবশির সঙ্গে তার বন্ধুত্ব হয়। মানিকের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে জয়ন্ত বাধা দিয়ে বললে, এক হাবশির সঙ্গে তার বন্ধুত্ব হয়? হ্যাঁ, তার সঙ্গে বলরাম জেল ভেঙে পালিয়ে যায়। তারপরও 1 বছরের ভেতরে তারা যে 2টো খুন আর 3টে ডাকাতি করেছে, পুলিশের কাছে এমন প্রমাণ আছে, কিন্তু আমরা কিছুতেই তাদের ধরতে পারিনি। কেবল তাই নয়, তারা যেন পৃথিবী থেকে উবে গিয়েছিল। খুন আর ডাকাতি যাদের জীবিকা, তারা বেশি দিন চুপ করে থাকতে পারে না। কিন্তু আজ 16 বৎসরের মধ্যে দেশ বিদেশের কোথাও তাদের আর কোনো সন্ধানই পাওয়া যায়নি। আমরা ভেবেছিলুম তাদের মৃত্যু হয়েছে, কিন্তু আজ এতকাল পরে বলরাম যে কোথা থেকে আবার দেখা দিলে ভগবান জানেন। জয়ন্ত বললে, বলরাম যখন এমন গুণী ব্যক্তি, তখন পুলিশ নিশ্চয়ই তার ফটো নিতে ভোলেনি। সুন্দরবাবু একখানা মোটা বইয়ের পাতা উল্টে বললেন, এই দেখো, বলরামের ফটো আর ইতিহাস। এর চেহারা দেখলেই তোমাদের ভয় হবে। সত্যই তার চেহারা ভয়ঙ্কর। শয়তানের চেহারাও বোধহয় এত ভয়ানক নয়। চোখ দুটো সাপের মতো ক্রূর ও তীক্ষ্ণ, নাক বুলডগের মতো থ্যাবড়া, চোয়াল হচ্ছে হাঙরের মতো। জয়ন্ত অনেকক্ষণ ধরে বলরামের ইতিহাস পড়ে যেন নিজের মনেই বললে, দেখছি এই ফটোখানা তোলা হয়েছে 25 বছর আগেই। বলরামের বয়স যখন 45 বৎসর। না, না, এ অসম্ভব। সুন্দরবাবু শুধলেন, কি অসম্ভব? এ কথা সত্য হলে বলতে হয়, বলরামের বয়স এখন 70 বৎসর। অসম্ভব নয়। আমরা এমন সব পাপীকেও জানি 70 বছর বয়সেও যাদের স্বভাব শোধরায়নি। জয়ন্ত ঘাড় নেড়ে বললে, না সুন্দরবাবু, আমি সে কথা বলছি না। চোরেদের দলে যে বুড়ো আঙুল কাটা লোক আছে, তাকে স্বচক্ষে দেখেছে আমরা এমন একজনকে জানি। মানিক কুমোরটুলির চায়ের দোকানে কাজ করে, আমি সেই বেশি খুশি লোকটির কথাই বলছি। সে তো সেই বুড়ো আঙুল কাটা লোকটিকে বুড়ো বলেনি। সুন্দরবাবু দৃঢ়স্বরে বললেন, আঙুলের ছাপ মিথ্যা হতে পারে না। জয়ন্ত বললে, আমার তাই বিশ্বাস, সেই জন্যেই তো আমি আশ্চর্য হচ্ছি। তবে কি চোরেদের দলে 2জন বুড়ো আঙুল কাটা লোক আছে? না, তাই বা বিশ্বাস করি কেমন করে? কিন্তু এ ব্যাপারের মধ্যে নিশ্চয়ই কিছু গোলমাল আছে। হঠাৎ মানিক সভয়ে চিৎকার করে উঠল, সাপ, সাপ, অজগর সাপ, সুন্দরবাবু সাবধান! জয়ন্ত সচকিতে ফিরে দেখলে বিপুল এক অজগর সাপ জানলার 2টো গড়াদের মধ্যেকার শূন্য পরিপূর্ণ করে ঘরের ভিতরে প্রবেশ করছে, এবং তার 2টো ক্ষুধিত চক্ষু দিয়ে ঠিকরে পড়ছে যেন হিংসার আগুন। অজগরটা বিষম গর্জন করে সুন্দরবাবুকে লক্ষ্য করে এক ছোবল মারলে, কিন্তু তিনি তার আগেই বাপ বলে বিরাট একটা লম্ফ ত্যাগ করে সরে গেলেন, এবং লক্ষ্যচ্যুত অজগরের মাথাটা মাটির উপরে এসে সশব্দে আছড়ে পড়ল।
সেই ভয়াবহ অজগরের দেহের 7-8 হাত অংশ ঘরের ভিতরে এসে পড়েছে, কিন্তু তখনও তার দেহের অপর অংশ জানলার বাইরেই অদৃশ্য হয়ে আছে। এমন প্রকাণ্ড অজগর তারা কেউ কখনো দেখেনি। অজগরটা আবার এক প্রচণ্ড গর্জন করে বিদ্যুৎ বেগে মাথা তুললে এবারে তার জ্বলন্ত দৃষ্টি জয়ন্তের দিকে। অসম্ভব মৃত্যু যেন মূর্তিমান হয়ে আজ এই ঘরের ভিতরে আচম্বিতে আবির্ভূত হয়েছে। প্রতিশোধ চাই। অজগর আবার মাথা তুলেছে। তার ক্রূর ও তীব্র দৃষ্টি জয়ন্তের দিকে আকৃষ্ট। জয়ন্তও তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে যথাসময়ে লাফ মারবার জন্য প্রস্তুত হয়ে রইল। তখন নিজেকে তার কি অসহায় বলে মনে হচ্ছিল। হাতে এমন কোনো অস্ত্র নেই যে কোনো রকমে আত্মরক্ষা করে। এখন তার আত্মরক্ষা করবার একমাত্র উপায় হচ্ছে ক্ষিপ্র গতিতে ডাইনে বা বামে অজগরের নাগালের বাইরে সরে যাওয়া। কিন্তু তারপর কি হবে? এইটুকু ঘরে এমনভাবে একটা এত বড় অজগরের আক্রমণ বারবার ঠেকানো তো সম্ভবপর নয়। এক মুহূর্তের মধ্যে এই সব চিন্তা বিদ্যুতের মতন তার মাথার ভিতর দিয়ে খেলে গেল। সঙ্গীন মুহূর্তে মানুষ কত তাড়াতাড়ি ভাবতে পারে। এবং ঠিক সেই মুহূর্তে সুন্দরবাবু ভাবছিলেন, এই অজগরটা এখনই তাঁর দেহ জড়িয়ে ধরে হাড়গোড় ছাতু করে ফেলে তারপর তাঁকে গিলে হজম করবে। দুনিয়ায় আজ তাঁর শেষ দিন। তিনি এমনি নেতিয়ে পড়লেন যে সাপটা এখন আবার যদি তাঁকে ছোবল মারে, তাহলে তিনি আগের বারের মতো আর লম্ফ ত্যাগ করে সরে যেতেও পারবেন না। এবং ঠিক সেই মুহূর্তেই মানিক তীর বেগে হাত বাড়িয়ে সুন্দরবাবুর পকেট থেকে রিভলভারটা এক টানে বার করে নিলে। সুন্দরবাবু যখন প্রথম ঘরে এসেছিলেন, মানিক তখনই তাঁর পকেটের এই বিশেষত্বটি লক্ষ্য করেছিল। অজগর আবার শোঁ করে এগিয়ে এসে ছোবল মারতে এলো এবং জয়ন্ত সাঁত করে একপাশে সরে গেল। লক্ষ্যচ্যুত হয়ে অবলম্বন না পেয়ে সাপটা আবার মাটির উপরে মুখ থুবড়ে পড়ল। ততক্ষণে তার দেহের প্রায় 3 ভাগ ঘরের ভিতরে এসে পড়েছে। অজগর তৃতীয়বার আক্রমণ করবার জন্য মাথা তোলবার আগেই মানিক তার মাথা টিপ করে উপরি দুবার রিভলভারের গুলি বৃষ্টি করল, এবং তারপর যে কাণ্ড হলো ভাষায় তা ভালো করে বোঝানো যাবে না। অজগরের ভীষণ গর্জনে চারিদিক পরিপূর্ণ হয়ে গেল এবং তার সেই বিপুল দেহটা পাকসাট খেয়ে ঘরের মেঝের উপরে আছড়া আছড়ি করতে লাগলো। তারই বা শব্দ কি? ঘরের গোল মার্বেলের টেবিলটা ও একখানা সোফা ঠিকরে উল্টে পড়ল এবং অজগরের কুণ্ডলির মধ্যে পড়ে একখানা চেয়ার পলকা দেশলাইয়ের বাক্সর মতোই ভেঙে চুরমার হয়ে গেল। অজগরটা রাগে অন্ধ হয়ে সেই ভাঙা চেয়ার লক্ষ্য করেই উপরি দুবার ছোবল মারলে। ততক্ষণে এই বিষম ধুমধাড়াক্কা শুনে বাড়ির অন্যান্য লোকজন ছুটে এসে ঘরের বাইরে দরজার কাছেই স্তম্ভিত বিস্ময়ে দাঁড়িয়ে পড়েছে, এবং জয়ন্ত, মানিক ও সুন্দরবাবু লাফিয়ে উঠে পড়েছে ঘরের উঁচু খাটের উপরে। সেইখান থেকে মানিক আরও 2বার রিভলভার ছুঁড়লে, কিন্তু সেই অতিকায় অজগর তবু কাবু হয়েছে বলে মনে হলো না। জয়ন্ত চিৎকার করে বললে, বন্দুক, বন্দুক, আমার বন্দুক এনে ছোড়ো। অজগরের ল্যাজটা একবার উঁচু হয়ে খাটের উপরে আছড়ে পড়ল। মজবুত খাটখানাও মড়মড় আর তোনাদ করে উঠল। সে ল্যাজের একটা আঘাত যদি জয়ন্তদের কারুর গায়ে লাগে, তাহলে তখনই তার নিশ্চিত মৃত্যু। অজগরের ল্যাজ সিংহ, ব্যাঘ্র ও বড় বড় মোষকেও কাত করে দেয়। এর মধ্যে কে ছুটে গিয়ে বন্দুক নিয়ে এলো, কিন্তু সে ঘরের ভেতরে ঢুকতে সাহস করলে না। দরজার কাছ থেকেই পরে 2বার গুলি বৃষ্টি করলে। মানিক ও সাপের মাথা লক্ষ্য করে আর একবার রিভলভার ছুঁড়লে। অজগর মারাত্মক আক্রোশে খাটের একটা পায়াকে জড়িয়ে ধরলে। পায়াটা তখনই মড়াত করে ভেঙে গেল এবং খাটখানাও একদিকে নিচু হয়ে পড়ল। টাল সামলাতে না পেরে সুন্দরবাবু খাটের নিচে পড়ে যাচ্ছিলেন। জয়ন্ত তাড়াতাড়ি তাঁকে টেনে নিয়ে অন্য পাশে সরে গেল। এই হলো অজগরের শেষ প্রচেষ্টা। তার মাথা তখন গুলির চোটে থেঁতলে গুঁড়িয়ে গেছে, কিন্তু সে মরলেও তার দেহ দেখে সেটা বুঝবার উপায় নেই। তা তখনও পাকসাট খাচ্ছে এবং কুণ্ডলী রচনা করছে। এ কুণ্ডলীর মধ্যে এখনও কোনো জীবজন্তু গিয়ে পড়লে আর তার রক্ষা নেই। এই প্রাণহীন ভীম অজগরের দেহ তারপর অনেকক্ষণ পর্যন্ত জীবন্ত হয়েছিল। সুন্দরবাবু তখন একেবারে মূর্ছিত হয়ে পড়েছেন এবং মানিক খাটের উপরে 2 পা ছড়িয়ে বসে পড়ে গভীর উত্তেজনায় কাতর হয়ে ক্রমাগত হাঁপাচ্ছে। জয়ন্ত কৃতজ্ঞ স্বরে বললে, মানিক, আজ তুমি না থাকলে আমরা কেউ বাঁচতুম না।
মানিক হাঁপাতে হাঁপাতে বললে, সে কথা এখন থাক, দেখো সুন্দরবাবু হার্ট ফেল করলো কি না। সুন্দরবাবুর যখন জ্ঞান হলো তখন তিনি প্রথমেই বলে উঠলেন, আমি বেঁচে আছি তো? জয়ন্ত বললে, সে বিষয়ে একটুও সন্দেহ নেই। হুম, সে অজগর ব্যাটা কোথায়? পরলোকে, তার দেহটাকে দড়ি দিয়ে বেঁধে এখান থেকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। হুম, আমি আর তোমাদের বাড়িতে আসব না, এই নাক কান মলছি। কেন সুন্দরবাবু, কেন? তাও আবার জিজ্ঞেস করছো? তোমার বাড়ি বিপজ্জনক। সেদিন শুনলুম হাইড্রোজেন আর্সেনাইড, ভগবান জানেন সে কি জিনিস। আজ আবার দেখছি হ্যারিসন রোডের মতো লম্বা অজগর। কাল আবার এসে হয়তো দেখবো আফ্রিকার সিঙ্গি, হিপোগন্ডার হাতি। বাপ, এখানে কোনো ভদ্রলোক আসে? হুম, তোমার বাড়িকে নমস্কার, আর আমি এমুখো হচ্ছি না। মানিক হেসে ফেলে বললে, কিন্তু আপনি তো রিভলভার নিয়ে আসতে পারেন, আপনার ভয়টা কিসের? সুন্দরবাবু মুখ ভার করে বললেন, ঠাট্টা করো না মানিক, ওরকম ঠাট্টা আমি পছন্দ করি না। কলকাতায় ঘরের ভিতরে অজগর দেখলে রিভলভারের কথা কারুর মনে থাকে? কিন্তু অজগরটা এলো কোত্থেকে? বাড়ির ওদিকে বাগানের মতো আছে দেখছি। জয়ন্ত, তুমি কি অজগর পোষো? জয়ন্ত বললে, না, ও শখ এখনো আমার হয়নি। আমি বাগানে গিয়ে চারিদিকে দেখে এসেছি। খিড়কির দরজা খোলা থাকে না, কিন্তু আজ খোলা রয়েছে। খালের ধারে আমাদের বাড়ির কাছে রাতে লোক চলাচল খুব কম। আমাদের খিড়কির পিছনে একটা সরু কানা গলি আছে, অত্যন্ত নোংরা গলি, সেখান দিয়ে কেউ হাঁটে না। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমার বিশ্বাস রাত আঁধারে কেউ বা কারা এসে কোনো রকমে এই অজগরটাকে নিয়ে বাগানে ঢুকে আমার ঘরের জানলায় তুলে দিয়েছে। অজগরটা নিশ্চয়ই তাদের পোষা। বলো কি, কাদের এ কাজ? আমাদের শত্রুদের, যাদের কাছে হাইড্রোজেন আর সেনাইড আছে, যারা মুকুন্দ নন্দীর গদিতে আর সদানন্দবাবুর বাড়িতে চুরি করেছে, যারা চায় না আমরা এ ব্যাপারের মধ্যে থাকি। সুন্দরবাবু এতক্ষণে ধাতস্থ হয়ে বললেন, হুম, তাহলে তোমার ধারণা একই দল মুকুন্দ নন্দীর গদিতে আর সদানন্দের বাড়িতে চুরি করেছে? ধারণা নয় সুন্দরবাবু, এটা আমার দৃঢ় বিশ্বাস। যেদিন মুকুন্দ নন্দীর গদির ব্যাপারটা হাতে নিই, সেই দিনই কারা আমাদের শাসিয়ে চিঠি লিখেছিল। তারপর সদানন্দবাবুর বাড়ির চুরির পর থেকে আমাদের ওপরে তাদের রাগ যেন আরো বেড়ে উঠেছে। এবার নিয়ে তিনবার আমাদের হত্যা করবার চেষ্টা হলো, কিন্তু আর নয়। এইবারে আসল অপরাধীকে অন্ধকার থেকে টেনে বার করতে হবে। সুন্দরবাবু বললেন, তুমি কি বলরাম চৌধুরীর ওপরে সন্দেহ করো? জয়ন্ত যেন আপন মনেই বললে, বলরাম চৌধুরী ৪৫ বৎসর বয়সে যে প্রথমে ধরা পড়ে, বহু বৎসর অজ্ঞাতবাসের পরে ৭০ বৎসর বয়সে আবার সে আবির্ভূত হয়েছে। না না, এ অসম্ভব সুন্দরবাবু, অসম্ভব। নিশ্চয়ই এর মধ্যে গভীর কোনো রহস্য আছে। তাহলে ভবতোষ মজুমদার কে? মানিক, এর মধ্যেই ভবতোষকে তুমি নিশ্চয়ই ভোলনি, বিশেষ করে তার চোখ দুটো। সুন্দরবাবু হতাশজনক মুখভঙ্গি করে বললেন, এই রে, আবার হেঁয়ালি। আচ্ছা জয়ন্ত, থাকো থাকো, আর এমন হয়ে যাও কেন বলো দেখি তুমি? হচ্ছিল বলরাম চৌধুরীর কথা, কোত্থেকে এলো আবার ভবতোষ মজুমদার আর তার দুটো চোখ? বলি, তার দুটো চোখ নিয়ে আমরা করব কি? ধুয়ে খাবো? হুম, যত অনার সৃষ্টি। জয়ন্ত বললে, চোখ নিয়ে অনেক কিছু হয় সুন্দরবাবু, অনেক কিছুই হয়। চোখ হচ্ছে মনের আরশি, সে আরশিতে ভেসে ওঠে লুকোনো স্বভাবের আসল ছবি। অসাধুর সমস্ত ছদ্মবেশের ভিতর থেকেই ওই চোখ দুটোই তাকে আগে ধরিয়ে দেয়। ভবতোষ মজুমদার হচ্ছে মানুষের নাম, কিন্তু তার চোখ দুটো হচ্ছে শয়তানের চোখ। সে চোখের আসল ভাব ঢাকবার চেষ্টা করেছিল বটে, কিন্তু মাঝে মাঝে তার সে চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। যাবেই তো, চোখের আসল ভাব বেশিক্ষণ কেউ লুকিয়ে রাখতে পারে না। ভবতোষও তা পারেনি। তার চোখ দুটো শুধু ভীষণ নয়, রহস্যময়। সুন্দরবাবু বললেন, কি আপদ, কে ভবতোষ? তার চোখের এত ব্যাখ্যা না কেন? জয়ন্ত বললে, বলবো সুন্দরবাবু, তার কথা সব আপনাকে বলবো, কিন্তু আপাতত আপনি একটু চুপ করুন, আমার মাথায় একটা ফন্দি আসছে, বোধহয় খুব ভালো ফন্দি। সুন্দরবাবু, আর একবার চা খেতে আপনার আপত্তি আছে? নেই? ওরে,
আমাদের জন্য 3 পেয়ালা চা দিয়ে যা। সুন্দরবাবু, একটু ঠান্ডা হয়ে বসুন, সব কথাই আপনাকে বলবো। এই বলে সে জানলার ধারে গিয়ে বাইরের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে স্তব্ধভাবে দাঁড়িয়ে রইল এবং মাঝে মাঝে এক এক টিপনস্য নিতে লাগল। সুন্দরবাবু একখানা চেয়ারের উপরে বসে পড়ে বিরক্তভাবে আপন মনে বললেন, আমি তোমার ভবতোষের চোখের ইতিহাস শুনতে চাই না। চা খেয়েই আমি পাগলা গারদ থেকে পালাবো। খানিক পরেই চাকর চায়ের ট্রে নিয়ে ঘরের ভিতরে ঢুকল। জয়ন্ত ফিরে বললে, সুন্দরবাবু, এই চোরদের ধরবার এক চমৎকার উপায় আমি আবিষ্কার করেছি। চা খেতে খেতে সব কথা আপনাকে বলছি। আচম্বিতে বাইরে থেকে গুড়ুম করে একটা বন্দুকের আওয়াজ হলো এবং ঘরের দেওয়ালের উপরের একখানা বড় ছবির কাঁচ ঝনঝন করে ভেঙে গেল ও সঙ্গে সঙ্গে জয়ন্ত ধূপ করে মেঝের উপর বসে পড়ল। মানিক তাড়াতাড়ি তার কাছে ছুটে গিয়ে আর্তস্বরে বলে উঠল, জয়, জয়, কি হলো? সে সভয়ে দেখলে জয়ন্তের গাল বেয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। সুন্দরবাবু এক লাফে উঠে তাড়াতাড়ি ঘরের জানলাগুলো বন্ধ করে দিলেন। জয়ন্ত গালের উপরে রুমাল চেপে ধরে বললে, ভয় নেই মানিক, ভয় নেই। এ যাত্রাও বেঁচে গেলুম। গুলি আমার গালের মাংস ঘেঁষে চলে গেছে। জানলার ধারে গিয়ে দাঁড়ানোই আমার ভুল হয়েছিল। আমি ভাবতে পারিনি যে অজগর লেলিয়ে দেবার পরেও আমাদের শ্যাঙাত্রা বাইরে কোথাও লুকিয়ে থাকতে ভরসা করবে। মানিক বললে, আমরা এ কি ভয়ানক লোকের পাল্লায় পড়েছি। সুন্দরবাবু বললেন, আমি আর চা খাবো না। এখান থেকে কোনো রকমে প্রাণ নিয়ে পালাতে পারলেই বাঁচি। জয়ন্ত বললে, মুখের চা ফেলে গেলে নরকে পচতে হয়। আসুন, পেয়ালা নিন, আমিও চা খাবো। সুন্দরবাবু, যে ফন্দি আমি করেছি, 2-4 দিনের ভেতরেই এই চোর আর খুনির দল আমাদের হাতের মুঠোয় ধরা পড়বে। তারা আমাদের রক্তপাত করেছে। আমি প্রতিশোধ চাই। দুটি হাঁচি ও দ্বাদশ দস্যু। যাকে বলে রাত ঝাঁঝাঁ। নবমীর চাঁদ এখন মড়ার মতন হলদে মুখে যেন মিশিয়ে যেতে চাইছে পশ্চিম আকাশে। পৃথিবীর উপরে থমথম করছে না আলো না অন্ধকার। দেখাও যায়, দেখাও যায় না। এমন আলো আঁধারির চেয়ে ঘুটঘুটে অন্ধকার ঢের ভালো লাগে। সমুদ্রের নীল জলের মতো শূন্যের কালো অন্ধকার তার ভিতরের সমস্ত বিভীষিকাকে একেবারে ঢেকে রাখে। কিন্তু খানিক তফাতে যদি একটা গাছের ডালপাতা নড়ে, এই আলোমাখা অন্ধকারে তাও স্পষ্ট নজরে আসে না। সন্দেহ হয় বুঝি কোনো অপার্থিব ছায়া দেখলুম। দূর দিয়ে হয়তো একটা ভীতু শিয়াল ছুটে পালায়, আর আমাদের চোখে ধাঁধা লাগে বুঝি কোনো ভৌতিক দেহ দেখা দিয়েই মিলিয়ে গেল। রাতের সভায় আজ জনমানবের সাড়া নেই। কেবল ঝিঁঝি পোকা আর কোলা ব্যাঙের দল যেন পরস্পরের সঙ্গে পাল্লা দিয়ে এক টানা চেঁচিয়ে চলেছে। আর এ পাড়া ও পাড়ার কুকুরগুলো থেকে থেকে অকারণেই খাপ্পা হয়ে গলাবাজি করে ওকে দমিয়ে দেবার জন্যে ব্যর্থ চেষ্টা করছে। ব্যারাকপুর ট্রাঙ্ক রোড। দুই ধারে সারি সারি বাগানবাড়ি রাত্রের গভীর নির্জনতায় ঘুমিয়ে পড়েছে। মাঝে মাঝে গরিবদের 2-1খানা মেটে ঘর আর ছোট ছোট বস্তি, সেখানেও অনিদ্রার কোনো লক্ষণই নেই। পথের দুধারে তেলের আলোগুলো নাচার হয়ে অত্যন্ত মিটমিট করে জ্বলছে, যেন ঘুমিয়ে পড়তে পারলে তারাও বাঁচে। আশেপাশে ঝাঁকে ঝাঁকে সজাগ জোনাকিরা কেবল ব্যস্ত হয়ে শূন্য পথে আনাগোনা ওঠানামা ছুটোছুটি করছে। তারা যেন স্বপ্নপরীদের ছোট্ট হাতে উড়িয়ে দেওয়া অগুন্তি খেলার ফানুস। দুখানা বড় বড় মোটর গাড়ি যথাসম্ভব নীরবে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড দিয়ে অগ্রসর হচ্ছে। তাদের জানলায় জানলায় পর্দা তোলা, আরোহীদের দেখবার উপায় নেই। দুখানা গাড়ি একখানা মস্ত বড় বাগান বাড়ির কাছে এসে দাঁড়িয়ে পড়ল। সে বাড়িখানার চারিদিক লোহার রেলিং দিয়ে ঘেরা। তার কোনো জানলায় আলোর আভাসটুকু পর্যন্ত নেই, ফটকও বন্ধ। সম্প্রতি দক্ষিণ ভারতের একজন বিখ্যাত ব্যক্তি এই প্রকাণ্ড বাগান বাড়িখানা ভাড়া নিয়েছেন। তিনি মাসখানেকের জন্য কলকাতায় বেড়াতে এসেছেন। তাঁর নাম নবাব মোহাম্মদ আলী খাঁ বাহাদুর।
আজ দিন 15 ধরে নবাব সাহেবকে নিয়ে কলকাতার লোকদের কৌতূহলের অন্ত নেই, কারণ নবাব সাহেব হচ্ছেন একজন ধনকুবের। তাঁর হীরা জহরতের ভাণ্ডার নাকি অফুরন্ত। এই ভাণ্ডারের মধ্যে সবচেয়ে বিস্ময়জনক হচ্ছে এক ছড়া হীরার হার। অনেক খবরের কাগজে এই অমূল্য রত্নহারের ছবি ও ইতিহাস প্রকাশিত হয়েছে। সম্রাট জাহাঙ্গীর নাকি এই রত্নহারটি নূরজাহানকে উপহার দিয়েছিলেন। তারপরে এই হার ছড়া মোগল রাজবংশের ভিতরেই থাকে। নাদির শাহ দিল্লি লুটে ময়ূর সিংহাসন পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, কিন্তু কোহিনূর ও এই রত্নহারের কোনো সন্ধান পাননি। তারপর 1756 খ্রিস্টাব্দে আহম্মদ শাহ এসে কোহিনূরের সঙ্গে ওই রত্নহারও কেড়ে নিয়ে যান। পাঞ্জাবের রণজিৎ সিংহ যখন আহম্মদের বংশধরকে হারিয়ে কোহিনূর পুনরধিকার করেন, তখন রত্নহারটিও তাঁর হস্তগত হয়। তারপর কোহিনূর যায় ইংরেজদের হাতে, কিন্তু কেমন করে ওই হার ছড়া যে নবাব সাহেবের পূর্বপুরুষের অধিকারে আসে, সে ইতিহাস কেউ জানে না। সম্প্রতি একজন বড় জহুরি হার ছড়া পরীক্ষা করে বলে গেছেন, তার এখনকার বাজার দর 1 কোটি টাকার কম নয়। ওই ঐতিহাসিক হার ছড়া একবার খালি চোখে দেখে ধন্য হবার জন্যে নবাব সাহেবের বাড়িতে প্রতিদিন দলে দলে দর্শক এসে ভিড় করেছে। দর্শকদের আগ্রহে বাধ্য হয়ে নবাব সাহেব রত্নহার ছড়াকে তাঁর বৈঠকখানায় নামিয়ে এনে একটি গ্লাস কেসের ভিতরে রেখে দিয়েছেন। বৈঠকখানার দরজায় দিবারাত্র সর্বদাই একজন সশস্ত্র সেপাই পাহারা দেয়। এইবারে সেই রহস্যময় মোটর গাড়ি দুখানা কি করে দেখা যাক। একখানা গাড়ির ভিতর থেকে দুজন লোক নিঃশব্দে বেরিয়ে এলো। তারপর চোরের মতো সন্তর্পণে এগিয়ে নবাব সাহেবের বাড়ির এপাশে ওপাশে উঁকি ঝুঁকি মেরে আবার মোটরের কাছে ফিরে এসে দাঁড়ালো। গাড়ির ভিতর থেকে খুব মৃদুস্বরে কে বললে, পথ সাফ? আগে হ্যাঁ, বাড়ির সবাই ঘুমোচ্ছে। তার সঙ্গী বললে, কিন্তু ভিতরে বৈঠকখানার সেই সেপাই ঘুমোচ্ছে কিনা জানি না। গাড়ির লোকটি বললে, তা জানবার দরকার নেই, সেই সেপাই বেটা আমার কাছ থেকে অনেক টাকা ঘুষ খেয়েছে, সে আমাদের বাধা দেবে না। বাড়ির ডান দিকের ওই গলিতে যাও, রেলিং টপকে ফটকটা খুলে দাও। সাবধান, যদি কোনো দারোয়ান জেগে ওঠে তখনই তার মুখ বন্ধ করবার ব্যবস্থা করবে, বুঝেছ? যাও। অল্পক্ষণ পরেই একে একে 12 জন লোক ঠিক ছায়ামূর্তির মতো নিঃশব্দেই নবাব সাহেবের বাড়ির ফটক পার হলো। মোটর দুখানা দূরেই দাঁড়িয়ে রইল, কিন্তু তাদের কল সমানে চলতে লাগল। নূরজাহানের রত্নহার আজ আবার বুঝি আর একজনের হাতছাড়া হয়। অনেক কালের পুরনো বাগান, চারিদিকে প্রকাণ্ড প্রকাণ্ড বৃক্ষ মাটির উপরে মস্ত মস্ত অন্ধকার সৃষ্টি করে দাঁড়িয়ে আছে। আসল মালিকের যে বাগানের সৌন্দর্য রক্ষার দিকে তেমন দৃষ্টি নেই, তাও বেশ বোঝা যায়, কারণ সর্বত্রই সাজানো ফুল গাছের চেয়ে এলোমেলো ঝোপঝাপই বেশি। নবাব সাহেবের মতো ধনী ও শৌখিন লোকের পক্ষে এরকম বাগান বাড়ি ভাড়া নেওয়া উচিত হয়নি। ওই সব ঝোপঝাপের পাশ দিয়ে বড় বড় গাছের ছায়ার ভিতর দিয়ে নিবিড়তর ছায়ার মতো লোকগুলো একে একে কোথায় অদৃশ্য হয়ে গেল। কেবল একজন লোক একটা মস্ত আম গাছের তলায় চুপ করে দাঁড়িয়ে রইল পাথরের প্রতিমূর্তির মতো। বোধহয় সে পাহারা দিতে লাগল। অতগুলো লোক বাড়ির ভিতরে গিয়ে ঢুকেছে, কিন্তু তবু সেখানে খুব অস্পষ্ট কোনো শব্দও জেগে উঠল না। বাগানও গোরস্থানের মতো নিস্তব্ধ। হঠাৎ সেই নিস্তব্ধতাকে চমকিত করে পাশের ঝোপের ভিতর থেকে কে হেঁচে উঠল, হ্যাঁচো হ্যাঁচো। গাছের তলায় যে পাহারা দিচ্ছিল সে আঁতকে লাফিয়ে উঠল এবং পরমুহূর্তেই ডান হাতের রিভলভার ধরে ঝোপ লক্ষ্য করে গুলি বৃষ্টি করতে ও বাঁ হাতে একটা বাঁশি বার করে খুব জোরে বাজাতে লাগল। ঝোপের ভিতর থেকে অমনিকে চেঁচিয়ে বলে উঠল, হুম, জমাদার, সেপাই, জয়ন্ত। সারা বাগানখানার ভিতরে চারিদিকে দুদ্দাড় পায়ের শব্দ জেগে উঠল, সঙ্গে সঙ্গে নানা কণ্ঠের চিৎকার ও ঘন ঘন রিভলভারের শব্দ। রাত্রের সমস্ত তন্দ্রাস্তব্ধতা ছুটে গেল 1 সেকেন্ডে। যে ঝোপে হাঁচির জন্ম, তার ভিতর থেকে আবির্ভূত হলো সুন্দরবাবুর বিশাল ভুঁড়ি। কিন্তু বাড়ির দিক থেকে 7-8 জন লোক রিভলভার ছুঁড়তে ছুঁড়তে তীরের মতো বোঁ বোঁ করে ছুটে আসছে দেখে সুন্দরবাবু হুম বলে আবার ভুঁড়িশুদ্ধ ঝোপের ভিতর
ঝম্প প্রদান করলেন। আরও নানা ঝোপের ভিতর থেকে পাহারাওয়ালার পর পাহারাওয়ালা বেরিয়ে আসতে লাগলো। এখানকার সমস্ত ঝোপঝাপই যেন কেবল পাহারাওয়ালায় ভরা। খানিক তফাৎ থেকে জয়ন্তের উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল, জমাদার ওই দিকে, মানিক এই দিকে, আরে আরে শিগগির। সুন্দরবাবু ঝোপের ভিতর থেকে খুব সাবধানে মুখ বাড়িয়ে দেখলেন আর কেউ এদিকে ছুটে আসছে না। তখন তিনি আর একবার বাইরে লাফিয়ে এসে চেঁচাতে শুরু করলেন, সেপাই সেপাই, জলদি, ডাকু লোক ভাগতা হ্যায়, পাকড়ো পাকড়ো। জয়ন্ত বেগে ছুটে সেইখানে এসে দাঁড়িয়ে দেখলে চোরেরা সকলেই অদৃশ্য হয়েছে, কেবল একজনকে তখনও দেখা যাচ্ছে। পর মুহূর্তে সেও মোড় ফিরে অদৃশ্য হয়ে যাবে। সে আর ইতস্তত করলে না, পলাতকের পায়ের দিকে লক্ষ্য করে রিভলভার ছুঁড়লে এবং সে লোকটাও টক্কর খেয়ে মাটির উপরে মুখ থুবড়ে পড়ে গেল। সুন্দরবাবু মহা আনন্দে নৃত্য করতে করতে বলে উঠলেন, এক ব্যাটা কুপোকাত, এক ব্যাটা কুপোকাত, উল্লুক, শুয়োর, আমাকে টিপ করে গুলি ছোঁড়া, এখন কেমন জব্দ, বাহাদুর জয়ন্ত। কিন্তু জয়ন্ত তার কথা কানেও তুললে না। সে আহত লোকটার দিকে ছুটে এগিয়ে গেল, তার পিছনে পিছনে মানিকলাল। আহত ব্যক্তি মাটির উপরে উঠে বসে দুই হাতে ভর দিয়ে দাঁড়াবার চেষ্টা করতে লাগলো, কিন্তু আচম্বিতে আবার একবার রিভলভারের শব্দ হলো এবং সেও আর্তনাদ করে আবার ঘুরে পড়ে গেল। তারপরেই ট্রাঙ্ক রোডের উপর দুখানা মোটর গাড়ি গর্জন করে ছুটতে লাগলো। জয়ন্ত যখন সেই ভূপতিত লোকটার কাছে এসে পড়ল, তখন সে আর নড়ছে না। তাড়াতাড়ি তার বুকে হাত দিয়ে দেখে বললে, মানিক, এ আর এ জীবনে চুরি করবে না। মানিক বললে, কিন্তু জয়, সবশেষে রিভলভার ছুঁড়লে কে? চোরেরা। আমি একে মারতে চাইনি, তাই এর পায়ে গুলি করেছিলুম, কিন্তু একে বধ করলে এর দলের লোকেরাই। সে কি? হ্যাঁ, পাছে ওদের আহত সঙ্গী সমস্ত গুপ্ত কথা ফাঁস করে দেয়, সেই ভয়ে আমি একে জ্যান্ত ধরবার চেষ্টা করেছিলুম, ওরা আমার সে আশায় ছাই দিয়ে গেল। এমন সময়ে সুন্দরবাবু সেখানে হাঁসফাঁস করতে করতে এসে হাজির। চিৎকার করে বললেন, কোথায় সেই ডাকাত বেটা? এইবারে মজাটা দেখিয়ে দিচ্ছি। জয়ন্ত তিক্ত স্বরে বললে, সুন্দরবাবু, আজ 15 দিন ধরে যে ফাঁদ পাতলুম, নকল নবাব সাহেব, ঐতিহাসিক জাল রত্নহার, খবরের কাগজে কাগজে অমূলক আন্দোলন, চোরেদের মিথ্যে লোভ দেখিয়ে ফাঁদে ফেলা, কিন্তু সমস্ত পণ্ড করে দিলে আপনার ওই বিদকুটে হাঁচি। 28 বছর পুলিশে চাকরি করছেন, দুটো হাঁচি চাপতেও পারলেন না। ঘাটে এনে নৌকো ডোবালেন। ছি! কিছুমাত্র দমে না গিয়ে সুন্দরবাবু বললেন, যেরকম হাঁচি আমার এসেছিল, কোনো ভদ্রলোকই সেরকম বিশ্রী হাঁচি সামলাতে পারে না। আমি অন্যমনস্ক হলুম, মাথা ঝাঁকানি দিলুম, দুহাতে মুখ চাপলুম, কিন্তু কিছুতেই কিছু হলো না। সে ভয়ঙ্কর ভণ্ডুলে হাঁচি মুখ ঠেলে বেরিয়ে এলো একেবারে তেড়ে ফুঁড়ে। আমার দোষ কি? জয়ন্ত বললে, আমারই ভাগ্যের দোষ। আর 5 মিনিট পরে হাঁচলে পালের গোদা ভবতোষের সঙ্গে সমস্ত দলটাকেই আমরা গ্রেপ্তার করতে পারতুম। জয়ন্তের পিঠ চাপড়ে সুন্দরবাবু বললেন, এত সহজে মুষড়ে পড়ো না ভায়া, ভয় কি? স্কুলের কেতাবে পড়নি, ট্রাই 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 এগেন? চেষ্টা করো, আবার চেষ্টা করো, চেষ্টায় কি না হয়। মানিক বললে, কিন্তু জয়, তুমি তো সুন্দরবাবুর বাহাদুরিটা দেখছো না। ওর দুটি মাত্র তুচ্ছ হাঁচির ভয়ে 12 জন জোয়ান ও জ্যান্ত ডাকাত এক দৌড়ে পালিয়ে গেল। একেই বলি বীরত্ব। সুন্দরবাবু ভুরু কুঁচকে বললেন, ঠাট্টা করো না মানিক, ওরকম ঠাট্টা আমি পছন্দ করি না। এইবারে দেখা যাক এ ডাকাতটা কি বলে। সুন্দরবাবু শুকনো হাসি হেসে বললে, ও আর এ জীবনে আপনার সঙ্গে কথা কইবে না। সুন্দরবাবু হতাশভাবে বললেন, তাহলে ও মরে গিয়েছে? দেখছি আজকের যাত্রাই খারাপ। যাক, তবে ওর মুখখানাই দেখি। মানিক, তোমার টর্চটা ওর মুখের ওপর ধরো তো একবার। ও বাবা, ও কি, ও কি মানুষের মুখ? তিনি চমকে দুপা পিছিয়ে এলেন। জয়ন্ত বললে, ভয় নেই সুন্দরবাবু, ও ভূত টুত নয়। ওর মুখে বিষাক্ত গ্যাস থেকে বাঁচবার মুখোশ আছে। গ্যাসের মুখোশ দেখতে এমনি বেয়াড়াই হয়। গ্যাসের মুখোশ? কেন? আপনি কি এর মধ্যেই হাইড্রোজেন আর্সেনাইডের কথা ভুলে গেলেন? এখানেও ওই গ্যাস ব্যবহার করবার জন্য ওরা প্রস্তুত হয়ে এসেছিল। এই বলে জয়ন্ত মৃতদেহের মুখোশ খুলে দিলে। লোকটির দেহ অত্যন্ত বলিষ্ঠ, গায়ের ডুমো ডুমো মাংসপেশিগুলো যেন চামড়া ঠেলে বেরিয়ে আসতে চাইছে। মুখখানা ভয়ানক,
দেখলেই দুর্গা প্রতিমার অসুরের মুখ মনে পড়ে। কপালের বাঁ দিকে ভুরুর উপর থেকে মাথার চুল পর্যন্ত বিস্তৃত প্রচণ্ড একটা পুরনো ক্ষতচিহ্ন। এমন মারাত্মক চোট খেয়েও কেউ যে বেঁচে থাকতে পারে, স্বচক্ষে না দেখলে তা বিশ্বাস হয় না। মানিক শিউরে উঠে বললে, কি ভয়ানক! সুন্দরবাবু তার মুখ দেখে এমন স্তম্ভিত হয়ে গেলেন যে খানিকক্ষণ একটাও কথা কইতে পারলেন না। তারপর তিনি অত্যন্ত বিস্মিত স্বরে ধীরে ধীরে বললেন, না না, এ অসম্ভব। আমি কি স্বপ্ন দেখছি? আমার কি মাথা খারাপ হয়ে গেছে? মানিক, টর্চের আলোটা আরো ভালো করে এর মুখের উপর ফেলো তো। না না, এ যে একেবারে সেই মুখ, কপালের সেই বিষম কাটা দাগটা পর্যন্ত যে মিলে যাচ্ছে। জয়ন্ত, আমার মাথা ঘুরছে। তুমি একবার এর বুকটা খুলে দেখো তো। ডান দিকে একটা 1 বিঘত লম্বা লাল জড়ুলের দাগ আছে কিনা। আমার ভয় করছে, আমি পারবো না। জয়ন্ত লাশের জামার বোতামগুলো খুলে ফেললে। তার বুকের ডান দিকে সত্য সত্যই একটা 1 বিঘত লম্বা লাল জড়ুলের দাগ রয়েছে। সে বললে, সুন্দরবাবু, আপনি একে চেনেন নাকি? সুন্দরবাবু বললেন, চিনি বললে বলতে হয়, চোখের সামনে আমি একটা ভূতের মড়া দেখছি। হ্যাঁ, ঠিক হয়েছে। মোহাম্মদ, একবার এদিকে এগিয়ে এসো তো। এ কদিন তো নকল নবাব সাহেব সেজে খুব আয়েশ করে নিলে, এখন একটা কাজ করো দেখি। তুমি হচ্ছ আমারই মতো পুলিশের পুরনো লোক, এই লাশটা কি শনাক্ত করতে পারো? মোহাম্মদ এগিয়ে এসে মৃত ব্যক্তিকে দেখেই সভয় ও সবিস্ময়ে চিৎকার করে উঠল। সুন্দরবাবু সাগ্রহে বললেন, কে মোহাম্মদ? তুমি চিনতে পেরেছ? হ্যাঁ হুজুর, এ মহাদেব কাহার। সুন্দরবাবু চিৎকার করে বললেন, তাহলে আমার সন্দেহ মিথ্যা নয়, এই মহাদেব কাহার। জয়ন্ত বললে, মহাদেব কাহার? কে সে? সুন্দরবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, আমি যখন সবে পুলিশে চাকরি নিয়েছি, মহাদেব কাহার ছিল তখন এক নামজাদা ডাকাত। সে নিজের হাতে কত মানুষ খুন করেছে তার গুণে বলা যায় না। অনেক কষ্টে তাকে আমরা গ্রেপ্তার করি। তার উপরে ফাঁসির হুকুম হয়। ফাঁসির আগেই সে জেল ভেঙে পালায়, কিন্তু হাওড়ার পোলের কাছে পুলিশ তাকে আবার ধরে ফেলে। তবু কোনো গতিকে পুলিশের হাত ছাড়িয়ে মহাদেব গঙ্গায় ঝাঁপ দেয়। তারপর অনেক খোঁজাখুঁজি করেও আর তাকে বা তার লাশকে পাওয়া যায় না। আমরা সবাই জানি সে মরে গিয়েছে, কারণ আজ 27 বৎসরের মধ্যে মহাদেবকে কেউ চোখে দেখেনি। 27 বৎসর আগে যে গঙ্গা জলে ডুবে মরেছে, আজ সেই মহাদেবর লাশ আবার আমরা খুঁজে পেলুম। জয়ন্ত মাথা নেড়ে বললে, না না, সম্পূর্ণ অসম্ভব। মানিক বললে, এ লোকটার বয়স 35-36 বৎসরের বেশি হতে পারে না, এ অসম্ভব কথা। সুন্দরবাবু বললেন, আমিও বলি এ অসম্ভব কথা, কিন্তু তার চেয়েও অসম্ভব কি জানো? 27 বছর আগে মহাদেব যখন পুলিশকে ফাঁকি দিয়ে জলে ঝাঁপিয়ে পড়ে, তখন তার বয়স ছিল ঠিক 35 বছর। তাহলে আজ তার বয়স হতো 62 বৎসর। কিন্তু এই কি 62 বৎসরের বৃদ্ধের দেহ? অথচ এ যে সেই মহাদেব, সে বিষয়ে একটুও সন্দেহ নেই। সেই মুখ চোখ, কপালের বাঁদিকে সেই কাটা দাগ, বুকের ডান দিকে সেই জড়ুলের চিহ্ন। জয়ন্ত অস্ফুট কণ্ঠে বললে, বলরাম চৌধুরী 45 বৎসর বয়সের পরে অদৃশ্য হয়ে 70 বৎসর বয়সে আবার দেখা দিয়ে চুরি ডাকাতি রাহাজানি করছে। তার উপরে আবার মহাদেহ কাহার। 35 বৎসর বয়সে জলে ডুবেছে, 62 বৎসর বয়সে ডাঙায় উঠে আবার মরল, কিন্তু এই 27 বৎসরে তার চেহারা একটুও বদলায়নি। আমাদের সকলের মাথায় কি একসঙ্গে বিগড়ে গিয়েছে? যা নয় তাই। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org, GOLPOKOTHARASOR.org।